এবং এবং 90% কেসে মানে কিন্তু সবাইকেই কিন্তু মানে কোথাও না কোথাও ভিডিওকে রিপোর্ট করতে হয়। ওকে, মানে তার যে কাজগুলো দেওয়া হচ্ছে সেগুলো সে গিয়ে ভিডিওকে রিপোর্ট করছে। মানে তো প্রিপারেশন আপনি তো তার আগে থেকে নেওয়া শুরু করেছিলেন, যেহেতু 2013 এবং 2015 তো আপনি পেয়েছিলেন। তো এটার জন্য স্পেসিফিক্যালি আপনি কি বলবেন, আপনি কিভাবে প্রিপারেশন নিয়েছিলেন, বা ওদেরকে এইরকম অবস্থায় আজকের এখানে দাঁড়িয়ে কিভাবে প্রিপারেশনটা নেওয়া উচিত? খুব ভালো প্রশ্ন, কারণ এটা হচ্ছে যে মানে সত্যি কথা বলতে মিসলেনিয়াসের জন্য আলাদা প্রিপারেশন করিনি। হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের পলাশ স্যার। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আড্ডা 24/7 WBCS টপার চ্যানেলে। আজকে আমাদের সঙ্গে আছে শান্তনু মৈত্র স্যার। উনি বর্তমানে আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ইন রিনিউয়েবল এনার্জি ডিপার্টমেন্টে রয়েছেন। উনি 2015-তে ক্লার্কশিপ পরীক্ষায় সেকেন্ড র্যাঙ্ক হোল্ডার। এছাড়াও উনি আরো বেশ কিছু পরীক্ষায় কোয়ালিফাই করেছিলেন, কিন্তু সেগুলো ছেড়ে উনি বর্তমানে এখন এখানেই পোস্টেড আছেন। উনি এছাড়াও 2013-তে WBSSC ক্লার্কশিপে রিজিয়নাল ক্যাডারে পেয়েছিলেন চাকরি। 2018-তে WBCS গ্রুপ ডিতে কোঅপারেটিভ ইন্সপেক্টর হিসাবে চাকরি পেয়েছিলেন, এবং 2018-তেই উনি মিসলেনিয়াসে ইন্সপেক্টর অফ মিনিমাম ওয়েজ সেগমেন্টে চাকরি পেয়েছিলেন। তো স্যারের সঙ্গে কথা বলবো, তার আগে আমি স্যারকে একটা প্রশ্ন করবো। স্যার, আপনি এই যে এতগুলো চাকরি পেলেন সেগুলো ছেড়ে আপনার স্পেসিফিক্যালি ক্লার্কশিপে এই চাকরিটা কন্টিনিউ করার কারণটা কি? ক্লার্কশিপে এই চাকরিটা কন্টিনিউ করার কারণ দুটো। নাম্বার ওয়ান, প্রথমে যখন আমি 2013-তে চাকরিটা পাই তখন ছিল রিজিওনাল ক্যাডার। ওকে, এবার তখন আমি WBCS এর প্রিপারেশন নিচ্ছি, মিসলেনিয়াস এর প্রিপারেশন নিয়েছি সেই সময় একদম। তো এবার নেওয়ার পর সব পরীক্ষা দিচ্ছিলাম। এবার দিতে গিয়ে তখন এই 2015 সালে এই নোটিফিকেশনটা আসে, এবং যখন অফিস থেকে শুনি যে সেক্রেটারিয়েটের স্কোপ অফ প্রমোশনসটা ভালো, তো তখন মানে ক্লার্কশিপের হ্যাঁ আমাকে সিনিয়র দাদারা যারা অফিসে আছেন, স্যাররা আছেন, যারা WBCS IFS ছিলেন, IAS ছিলেন, তারাও বলেছিলেন যে এটা ভালো। তো নর্মালি পরীক্ষাটা দিই। পরীক্ষা দেওয়ার পর তখন হচ্ছে আমি চাকরিটা পেয়ে যাই, এবং মানে আমার প্ল্যান ছিল যে সেক্রেটারিয়েট পেলে শিফট করবো, আদারওয়াইজ করবো না। এবার মানে আমার গুড লাকি বলতে হয় যে মানে র্যাঙ্ক 2 হয়ে যায়, এবং সেখানে কি হয় না, আমাদের যেটা র্যাঙ্ক যত ভালো হয় প্রমোশন স্কোপ তত ভালো হয়। ওকে, আচ্ছা, এবার পোস্টিং এবং প্রমোশন দুটোই বেটার। পোস্টিং সেক্রেটারিয়েটের কলকাতার মধ্যেই হয় মোটামুটি, কিন্তু র্যাঙ্ক যত বিং আ জেনারেল কাস্ট, এবং বয়সটাও আমার কম্পারেটিভলি তখন বেশি ছিল। প্রায় আমি জয়েন করি 27 বছর বয়সে। ওকে, এবার আমাদের মানে 2015-র কথা বলছেন? হ্যাঁ, 15 পরীক্ষা দিয়ে আমি 19 সালে জয়েন করি। আচ্ছা, তখন বয়স 27 হয়ে গেছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের তখন আইদার বয়স কম হতে হবে অথবা র্যাঙ্ক ভালো করতে হবে। বেশ, এবার তো সেক্ষেত্রে র্যাঙ্কটা ভালো হওয়াতে মোটামুটি এখানে জয়েন করি, এবং মানে প্রমোশন অ্যাভিনিউটা আমি বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ আমি জয়েন্ট সেক্রেটারি হবই। এবং এখন তো নতুন যেটা প্রমোশন স্কোপ আরো বেড়েছে, সেখানে অ্যাডিশনাল সেক্রেটারি হওয়া যাচ্ছে, তো সেটাও হয়তো হতে পারি বা নাও পারি, ডাজন্ট ম্যাটার, কিন্তু জয়েন্ট সেক্রেটারি ইকুইভ্যালেন্ট পোস্টে পাচ্ছি। তো এই অ্যাভিনিউটা দেখে নেওয়ার জন্য আমি এখনো এখানে রয়ে গেছি। তবে হ্যাঁ, আমার প্রিপারেশন ফেজ এখনো থামিনি। মানে আমি যদি বেটার কিছু পাই, মানে আদার দ্যান গ্রুপ ডি বা মিসলেনিয়াস থেকে বেটার কিছু পাই, তাতে আমি শিফট করব। ওকে, তো এখানে একটা প্রশ্ন আমি আপনাকে করব যে আপনি মিসলেনিয়াসের জন্য ডেফিনেটলি, তার মানে তারপরে 2018-তে পেলেন যখন, তার মানে প্রিপারেশন আপনি যেটা বললেন এখনো চলছে, তার মানে তখনও প্রিপারেশনটা চলছিল। তো এবার মানে আমরা একটা জিনিস প্রায় শুনে থাকি, মিসলেনিয়াসে বেশ ভালো প্রমোশনের একটা স্কোপ থাকে, WBCS এর ইকুইভ্যালেন্ট বা তার প্রায় জায়গায় WBCS এর মতো একটা পোস্টে যাওয়ার একটা স্কোপ থাকে। মানে এই ব্যাপারটা আপনি যদি কিছু বলেন একটু। অবশ্যই, মানে সব পোস্ট নয়, কিন্তু মিসলেনিয়াস পোস্টে যেমন ধরুন রেভিনিউ ইন্সপেক্টর, ওকে, সেখান থেকে আপনি কিন্তু রেভিনিউ অফিসার হয়ে মানে WBCS গ্রুপ সি হয়ে এন্ড মানে মোর দ্যান দ্যাট প্রমোশন পেতে পারে। মানে এটা কোথায় পোস্টিং হচ্ছে মিসলেনিয়াসে, কোন ক্যাডারে, সেটার উপর ডিপেন্ড। সব ক্যাডারের প্রমোশন যে আছে এরকম নয়। আচ্ছা, কিন্তু আবার কিছু ক্যাডার রয়েছে, খুব সামান্য কিছু ক্যাডার রয়েছে যেখান থেকে শিওর শট WBCS গ্রুপ এ, WBCS গ্রুপ সি প্রমোশন হবেই হবে। ওকে, মানে এটা একটা সিওরিটি থেকে একদম থেকে, মানে সেটা কি র্যাঙ্কিং এর উপর, র্যাঙ্ক কত হচ্ছে তার উপরে, পোস্টিং কত হচ্ছে তার উপরে, আপনার সামনে ভ্যাকেন্সি কত আছে তার উপরে, সের উপর ডিপেন্ড করে। ওকে, তার মানে এই ব্যাপারটা আমাদের কাছে খুব ক্লিয়ার যে আমরা মিসলেনিয়াসে যখন পাচ্ছি, তোমরা অনেকেই WBCS এর প্রিপারেশন নিচ্ছ, কিন্তু একটা সমস্যা হচ্ছে WBCS এর একটা টাইম ফ্রেমটা অনেকটা বড়, প্রিপারেশনের ফেজটা অনেকটা বড়, সাবজেক্টের ভলিউম গুলো অনেকটা বড়। এই সবকিছুর মধ্যে থেকে
মিসলেনিয়াসের একটা সুবিধা হচ্ছে মিসলেনিয়াস দুটো টায়ারের মধ্যে, দুটো না অ্যাকচুয়ালি 3টে টায়ার, তো যাই হোক মানে সেখানে হলেও অনেকটা কম সাবজেক্ট ক্যাটার করছে, WBCS এ প্রচুর সাবজেক্ট ক্যাটার করছে, সেখান থেকে তোমরা প্রমোশন পেয়ে কিন্তু WBCS এর ইকুইভ্যালেন্ট বা WBCS এর কোনো পোস্ট পর্যন্ত পৌঁছাতে পারো, স্যার যেটা বললেন। আচ্ছা স্যার, মানে আমি বলবো যে এই WBCS এর জায়গা থেকে আমাদের যে সমস্যাটা হয়, সেখান থেকে মিসলেনিয়াসে যে সমস্যাটা মানে সুবিধাটা আছে সেটা হচ্ছে আমরা কম সিলেবাস পড়তে হচ্ছে। তো মানে এই চাকরিটার ব্যাপারে যদি কিছু বলেন, মানে এই চাকরির কি রকম স্কোপ বা কি ব্যাপার আছে? মিসলেনিয়াস সার্ভিসের চাকরিগুলো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে এক্সটেনশন অফিসার পোস্ট, এক্সটেনশন এবং 90% ক্ষেত্রে আমি বলবো যে ব্লক লেভেলে পোস্টিং হয়। ওকে। এবং সেখানে নিজের যে দপ্তরের কাজ তার সাথে সাথে ব্লকের যা যা কাজ থাকে বিভিন্ন ক্ষেত্রে, যেমন ধরুন এখন দুয়ারে সরকার হচ্ছে, বা হয়তো কোনো বন্যা হলো, ঝড় বৃষ্টি হলো, কিংবা ভোটার রোল যে কারেকশনের কাজ চলে সারা বছর, বা বিভিন্ন সময় যে সমস্ত প্রজেক্ট গুলো যে মানে আমাদের কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী প্রজেক্ট রয়েছে সেগুলো মানে হ্যান্ডেল করার কাজ করতে হয়। মানে ব্লকের কাজও কিন্তু সঙ্গে দায়িত্ব থাকে, মানে ডকুমেন্টারি কাজগুলো প্রচুর কাজ থাকে, মানে নিজের ডিপার্টমেন্ট বাদেও বাইরের ডিপার্টমেন্টের কাজ করতে হচ্ছে। এবং 90% কেসে মানে কিন্তু সবাইকেই কিন্তু মানে কোথাও না কোথাও ভিডিওকে রিপোর্ট করতে হয়। ওকে, মানে তার যে কাজগুলো দেওয়া হচ্ছে সেগুলো সে গিয়ে ভিডিওকে রিপোর্ট করছে, মানে সেটা তার ডিপার্টমেন্টের হোক বা ডিপার্টমেন্টের বাইরে। অবশ্যই, কারণ কি ব্লক লেভেলে সবকিছুরই প্রায় নোডাল অফিসার হচ্ছে ভিডিও। আচ্ছা। এবার প্রত্যেকটা দপ্তরের এক্সটেনশন অফিসার, সেটা রেভিনিউ অফিস, রেভিনিউ ইন্সপেক্টর হতে পারেন, কিংবা ধরুন আপনার হচ্ছে ব্লক ওয়েলফেয়ার অফিসার আছে, বেশ, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার আছেন, বা হচ্ছে ইন্সপেক্টর অফ মিনিমাম ওয়েজেস রয়েছেন, কিংবা হচ্ছে বিসিডব্লিউ ইন্সপেক্টর রয়েছে, বিডিএমও পোস্টার রয়েছে, ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার। এরা কিন্তু ডাইরেক্টলি বিডিওর আন্ডারেই পোস্টিং থাকেন। আচ্ছা, মানে বিডিওর কাছে রিপোর্টিং অফিসার হবেন বিডিও। অবশ্যই, শুধু দুটি পোস্ট রয়েছে, যেমন ধরুন কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, তারা কিন্তু বিডিওকে রিপোর্ট করতে হয় না, কনজিউমার মানে ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের নিজস্ব অফিসে তারা বসেন, শহর কেন্দ্রিক পোস্টিং হয় তাদের। আর দ্বিতীয় হচ্ছে যে ব্লক ইউথ অফিসার। এবার সেক্ষেত্রে কি হচ্ছে, তাকে ডাইরেক্টলি ভিডিওকে মানে কিছু রিপোর্ট পাঠাতেই হয়, কিন্তু পুরোপুরি রিপোর্টিং অফিসার নন তিনি। তো এই দুটোর ক্ষেত্রে ভিডিওকে ডাইরেক্ট রিপোর্ট করতে হয় না। আর বাকি সার্ভিসগুলোতে কিন্তু মানে মেজরিটি ক্ষেত্রে ভিডিও রিপোর্টিং অফিসার। ওকে, ব্লকের দায়িত্বটা পালন করতেই হবে। ওকে, এই ক্ষেত্রে আরেকটা জিনিস আমার হঠাৎ প্রশ্নটা মাথায় এলো যে এটা শোনা যায় যে মিসলেনিয়াসের পোস্টিং গুলো নাকি খুব মানে মোটামুটি একটা পপুলাস জায়গায় এবং ভালো জায়গায় শহর কেন্দ্রিক মোটামুটি পোস্টিং হয়, এই ব্যাপারটা কি সত্যি? সব কটা পোস্টের ক্ষেত্রে নয়। আচ্ছা, আমি যেগুলো বললাম যে কনজিউমার ওয়েলফেয়ার বা ধরুন সেভিংস ডেভেলপমেন্ট অফিসার বা IMWর ক্ষেত্রে যেটা আমি পেয়েছিলাম, তার কিন্তু মিউনিসিপ্যালিটি পোস্টিংও আছে দু একটা। আচ্ছা, প্রায় ধরুন 18 থেকে 19টা পোস্ট, 3 থেকে 4টে পোস্টে শহর কেন্দ্রিক পোস্টিং হয়, মানে যা স্কোপ আছে। আর বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু মেজরিটি ক্ষেত্রে ব্লক পোস্টিং, ব্লক সাবডিভিশন বা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এর পোস্টিং হবে। ওকে, তো সেই ক্ষেত্রে একটা ভালো ব্যাপার থাকবে। এটার মানে প্রমোশনাল আপনি হালকা আমি জিজ্ঞেস করছিলাম, এটাকে যদি একটু ডিটেইলসে বলেন যে প্রমোশনাল কিরকম কি ব্যাপার থাকে? 19টা মানে এটা যদি প্রথমে বলে নি যে যারা ফ্রেশ চাকরি করতে চাইছে, মানে একদম প্রিপারেশন ফেজে আছে, একটা চাকরি চাই, তাদের জন্য মিসলেনিয়াসের চাকরির স্কোপ এবং প্রমোশন স্কোপ দুটোই বেশ ভালো। বেশ ভালো বলতে কি ভয়ঙ্কর প্রমোশন নেই, মানে প্রচুর হয়তো একটা মানে হোল সার্ভিস লাইফে 15টা 20টা প্রমোশন, ঘন প্রমোশন না সেরকম নয়, 8 বছর 10 বছর 15 বছর 20 বছর বাদ দিয়ে প্রমোশন পাচ্ছে। কিন্তু অ্যাজ আ প্রথম চাকরি অসম্ভব সুন্দর চাকরি, প্রেশার সব কাজেই থাকবে, এটা সামলাতেই হবে। মানে ওই ফাঁকিবাজি দিয়ে কাজ করার মেন্টালিটি নিয়ে পড়াশোনা না করাই ভালো আর কি, এটা এখানে হবে না। আর ব্লকে দায়িত্ব থাকলে ব্লকের সব রকম দায়িত্ব থাকে, মানে মানুষের কাজটা তো করতে হয় সেখানে, সরকারি কাজ বাদেও, তো সেই কাজটা করতেই হবে। এবার আমি আপনাকে বলবো সব থেকে ভালো প্রমোশন যদি বলা হয় তাহলে রেভিনিউ ইন্সপেক্টর। তার প্রমোশনটা কিন্তু রেভিনিউ অফিসার, মানে 2012 ব্যাচ এখন রেভিনিউ অফিসার হয়ে গেছে সবাই প্রায়। ওকে, আচ্ছা, মানে মোটামুটি ভ্যাকেন্সি 2012-তে যারা পেয়েছিল তারা মোটামুটি এখন অফিসারে চলে গেছে প্রায়, আস্তে আস্তে যাচ্ছে, হয়ে যাবে। তাহলে 12 বছরের মধ্যে তারা WBCS গ্রুপ সি হয়ে গেল। ওকে, আচ্ছা আচ্ছা। এবার কম্পারেটিভলি আমি যদি বলি যে ইন্সপেক্টর অফ মিনিমাম ওয়েজেস, এবার আমি কেন এটা জয়েন করি, করতে গিয়ে দেখতে পেলাম যে এরপর ডাইরেক্ট প্রমোশন সোজা WBCS গ্রুপ এ, আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার। বাহ, কিন্তু কি তার মাঝে টাইম লাগছে মিনিমাম 22 থেকে 25 বছর।
ওকে, একটা লং পিরিয়ড। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা তার পুরো সার্ভিস লাইফের লেন্থও হচ্ছে না। হতে পারে, কারণ কি ধরুন 36 বছর পর্যন্ত পরীক্ষা দেওয়া যাচ্ছে, এবার এমন কেউ থাকতে পারেন যিনি হয়তো 35-এ পরীক্ষা দিয়েছেন, এবার সিস্টেমের ফ্যালাসির কারণে জয়েন করতে করতে 40 হয়ে গেল, তার ক্ষেত্রে তার প্রমোশনটা পেল না। অনেক রকম ফ্যাক্টর থাকে, অনেক রকম ফ্যাক্টর থেকে যাচ্ছে, বা মানে এর মাঝামাঝি আর কোনো প্রমোশন হচ্ছে না। যেমন ধরুন যে কনজিউমার ওয়েলফেয়ার অফিসার সিডব্লিউ, সেখান থেকে আগে একটা ফিক্স ব্যাপার ছিল যে লোকজন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডব্লিউবিসিএস গ্রুপ সি হবেই, কিন্তু এখন দেখা যাচ্ছে মানে সেটা ভেতরে আর কি আমরা কাজ করতে করতে জানতে পারছি যে প্রমোশন স্কোপটা আস্তে আস্তে কমছে, কারণ কি ভ্যাকেন্সি ফিল আপ মানে খালি হচ্ছে না। আচ্ছা, তো মানে প্রমোশনাল মধ্যে দিয়েও অনেকগুলো ভ্যাকেন্সি আবার চলে যাচ্ছে, এই জায়গাগুলো আছে। তবে হ্যাঁ, মানে মেজরিটি পোস্টে প্রমোশন রয়েছে। এন্ড অফ সার্ভিস লাইফ ডব্লিউবিসিএস ইকুইভ্যালেন্ট পোস্ট বা ডব্লিউবিসিএস গ্রুপ সি গ্রুপ এ পোস্ট গুলো পাওয়া যাবেই। ওকে, টাচ অ্যান্ড গো হবেই, কারোর 1 বছর, কারোর 5 বছর, কারোর 6 মাস পোস্টিং হবেই। তো এই জায়গাটা থেকে কিন্তু মিসলেনিয়াসের কাজের ধারা সেটা একদম ভীষণ ওয়াইড স্কোপের চাকরি, বা মিসলেনিয়াস চাকরি করতে করতে ডব্লিউবিসিএস এ শিফট করলে তার ক্ষেত্রে আরো বেটার, সেই ফিল্ড থেকে কাজ করে গিয়ে আবার আর একটু হাই পোস্টে কাজ করতে যাচ্ছে, সেই জায়গাটা তারা বেটার হবে। এবং প্রথম চাকরি হিসেবে অসম্ভব ভালো চাকরি, মানে একটা আমাদের পশ্চিমবঙ্গে মানে 10 নম্বর স্কেলের চাকরি, মানে আমাদের এখানে প্রায় ধরুন আপনি 40,000 টাকা থেকে স্যালারি ইনিশিয়াল। এবার একটা ইনিশিয়াল পশ্চিমবঙ্গে আর্থসামাজিক পরিস্থিতি দাঁড়িয়ে একটা নর্মাল ছেলে প্রিপারেশন করতে করতে 40,000 স্যালারিতে রিচ করছে, মানে তার সংসারটা যথেষ্ট ভালোভাবে শুরু হবে। একদম চলবে কি সেটা পরে। সরকারি চাকরিতে 40,000 দিয়ে শুরু হওয়া মানে যথেষ্ট ভালো, ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গা। এবং সঙ্গে আধিকারিকের পদ, সই করার পাওয়ার হয়তো নেই, কিন্তু এই যে গ্রামের লোক এসে বা মানুষজন এসে তাদের মানে উপকারটা পেয়ে থ্যাংক ইউ স্যারটা বলবে, এইটা একটা বড় পাওয়ার। এবং সই করার পাওয়ারটা হয়তো কিছুদিন আস্তে আস্তে চলেও আসবে। মানে ব্যাপারটা যেটা স্যার বললেন তার থেকে এটা বোঝা গেল যে তোমরা যারা প্যাশনেটলি কাজ করতে চাও, সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত থাকতে চাও, এবং যারা মোটামুটি একটা এই রকম আর্থসামাজিক পরিস্থিতির মধ্যে ভালো একটা স্যালারি তুলতে চাও, নিজেদেরকে সিকিউর করতে চাও, তাদের জন্য শুরুতে মিসলেনিয়াসের চাকরির বিকল্প প্রায় কিছু নেই। খুব ভালো একটা চাকরি, প্রমোশনাল স্কোপও রয়েছে, এবং সেটা ডাইরেক্ট ডব্লিউবিসিএস লেভেলের গ্রুপ সি গ্রুপ এ পর্যন্ত প্রমোশন হওয়ার সুযোগ আছে। মানে যারা 30-এর আশেপাশে যারা বয়স আছে, যারা পরীক্ষা দিচ্ছ, কম হলে তো খুবই ভালো, মানে যারা 25-26-এর দিচ্ছ তাদের তো কথাই নেই, কিন্তু 30-এর আশেপাশে হলেও কিন্তু ভালো একটা স্কোপ রয়েছে তোমাদের সবার জন্য। আচ্ছা স্যার, আরেকটা মানে পোস্টিং এর ব্যাপারটা আপনাকে জিজ্ঞেস করে নিলাম মোটামুটি, যে কোথায় হয় পোস্টিং এর ব্যাপারটা আপনি মোটামুটি বললেনও। তো প্রিপারেশন আপনি তো তার আগে থেকে নেওয়া শুরু করেছিলেন, যেহেতু 2013 এবং 2015-তেও আপনি পেয়েছিলেন, তো আপনি এটার জন্য স্পেসিফিক্যালি আপনি কি বলবেন, আপনি কিভাবে প্রিপারেশন নিয়েছিলেন, বা ওদেরকে এইরকম অবস্থায় আজকের এখানে দাঁড়িয়ে কিভাবে প্রিপারেশনটা নেওয়া উচিত? খুব ভালো প্রশ্ন, কারণ এটা হচ্ছে যে মানে সত্যি কথা বলতে মিসলেনিয়াসের জন্য আলাদা প্রিপারেশন করিনি। ওকে, আমি 2013-তে আমার জীবনের প্রথম চাকরিতে চাকরি পেয়েছিলাম কোনোভাবে আর কি, মানে কোনোভাবে ব্যবহার করলাম। সত্যি 2 মাসের মতো আমি প্রিপারেশন নিয়েছিলাম, অঙ্কটা মোটামুটি পারতাম, ইংরেজিটা মোটামুটি জানতাম, বাকিটা ওই হয়ে গেছে। মানে ভয়ঙ্কর প্রিপারেশন নিয়েছি, 12 ঘন্টা পড়েছি, 14 ঘন্টা ঘুমিয়েছি, এরকম প্রিপারেশন নয়। সত্যি কথা বলতে নাও হতে পারতো, হয়েছে ঠিক আছে, বাট 15 সালের পরীক্ষাটার জন্য খুব ভালো করে পড়াশোনা করেছিলাম, এবং তারপর ডব্লিউবিসিএস এর প্রিপারেশন চলছিল। মানে আপনি 2013-তে জয়েন করেননি? হ্যাঁ, 13 পরীক্ষা 15-এ জয়েন করি। হ্যাঁ, 16 সাল শেষ থেকে ডব্লিউবিসিএস এর প্রিপারেশন। মানে আপনি ডব্লিউবিসিএস যে বিএটা পেয়েছিলেন, ওইটা জয়েন করেছিলেন? আমি 3 বছর 8 মাস চাকরি করেছি। 3 বছর 8 মাস ওখানে করেওছেন? হ্যাঁ, তারপর শিফট করেছি সেক্রেটারিয়েটে। ওইটা জয়েনিং কত সালে পেয়েছেন? 2019 সালে। 2019 সালে, মানে 15-এর যেটা। আচ্ছা, ওই জায়গাটা একটু ডিলে হয়ে গেছিল, ওর জন্য ওইটা আপনি কন্টিনিউ করেছিলেন? হ্যাঁ, তখন ওই পিএসসি মানে এসএসসি ভেঙে গিয়ে পিএসসি আবার ডব্লিউবিসিএসটাকে করে রিজলভ করে দেওয়ার ব্যাপারটা ছিল। আচ্ছা আচ্ছা, তো মানে আপনি ওই টাইমে আপনি কি মনে করেন, মানে আপনি কিভাবে সাজেস্ট করেন যে প্রিপারেশনটা নেওয়া উচিত? মানে এখানে ইংলিশটা নেই, প্রিলিমস এর কথা বলছি আমি পার্টিকুলারলি যদি বলি, শুধু এখানে
দুটো ভাগে ভাগ করেছে, 75 আর 25-এর ভাগটা করা হয়েছে, কিন্তু 75টা একটা ওয়াইড ব্যাপার ভীষণ। তো ওইটা কি বলছে না, মানে 25 নম্বর যে অ্যারিথমেটিক প্রিপারেশন, এটা খুব ইজি, মানে ইজি বলতে হচ্ছে যারা অলরেডি নিচ্ছে সিলেবাসে যা যা আছে যদি সবটা কভার করা যায়, অ্যাটলিস্ট 80% কভার করা যায়, 25-এর মধ্যে 70 থেকে 80% নাম্বার চোখ বন্ধ করে স্কোর করা যায়, মানে 20-22 পাওয়াই যায় চোখ বুঝি। আরো ভালো করলে পুরোটাই পাওয়া যায়, 25ও পাওয়া যেতে পারে, সেখানে কোনো দ্বিমত নেই, এবং সেটা পেতে হবে। মানে চাকরি করতে গেলে অঙ্ক পারি না বললে কোনো জায়গা নেই, কিন্তু কারণ প্রত্যেকটা পরীক্ষাতেই তোমাদের ম্যাথ আসবেই, একটা কম্পালসারি ব্যাপার। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে জিএস পেপারের মধ্যে মিসলেনিয়াস এর কোশ্চেনের কোয়ালিটি 2019 সালের WBCS এর যা প্রশ্ন আসতো তার থেকেও টাফ আসে। মানে এখন কোয়ালিটি বেড়েছে, অবশ্যই WBCS এর কোয়ালিটি ফুল চেঞ্জ হয়েছে, কিন্তু 2019 সাল পর্যন্ত যে গতে বাঁধা প্রশ্ন পেতাম আমরা WBCS এ, তার থেকে কিন্তু মিসলেনিয়াস প্রিলিমস অনেক টাফ প্রশ্ন আসে। কারণটা হচ্ছে সায়েন্স বেসড পেপার, 75 নম্বরের মধ্যে মোটামুটি 20 থেকে 21 নম্বর একটা সায়েন্সের প্রশ্ন থাকে, এবং যেটা কিন্তু ডাইভার্স সায়েন্সের প্রশ্ন। এবং তার সঙ্গে কিন্তু আপনার স্ট্যাটিক জিকে, স্ট্যাটিক জিকের মধ্যে একটা মেজর পোর্শন হচ্ছে আপনার হচ্ছে আমাদের আর্ট অ্যান্ড কালচার বেসড জিকে। মানে এটা একটা নতুন জায়গা থেকে, মানে যার মধ্যে ওই ফোক ডান্স থেকে শুরু করে, মানে কোন ডান্স কোথাকার, কোন বই কে লিখেছেন, কোনটাকার ছদ্মনাম, কোন নাটক কে লিখেছেন, অমুক দলের কর্তাকে বা অমুক দলটাকে তৈরি করেছেন, এরকম প্রশ্ন আমরা পেয়েছি। মানে যে জিনিসটা এখন WBCS এর সিলেবাস চেঞ্জ হবে বলে উঠছে বাজারে, যে আর্ট এন্ড কালচার অফ ওয়েস্ট বেঙ্গল, যেটা মেন্সের পেপারের সঙ্গে অ্যাড হবে করা হচ্ছে, মিসলেনিয়াস এর প্রিলিমিনারি মিলিয়ে আজীবন সিলেবাসে আছে। ওকে, মানে ওইভাবে আলাদা করে হয়তো বলা নেই না, কিন্তু রয়েছে, কিন্তু প্রশ্ন ফলো করলে, মানে মোটটা কথা হচ্ছে যদি কেউ ফ্রেশ পরীক্ষা দেয় তাকে বলবো ভাই বা বোন, তোমরা বা আপনারা প্রশ্নটাকে আগে ভালো করে দেখুন। 2019 রয়েছে, 2018 রয়েছে, নতুন লাস্ট পরীক্ষাটা হলো তার পেপার রয়েছে, এবং সঙ্গে 2012, 9, 6 প্রচুর প্রশ্ন রয়েছে, সেগুলো দেখুন। দেখলে বুঝবেন যে কেমন পরীক্ষা আসে। আপনি পড়াশোনা শুরু করার আগে প্রশ্ন দেখে নিজের ওয়েটটা বিচার করুন যে আমি পারবো কিনা, একদমই তাই। পড়ে তারপর বই কিনুন, খাতা কিনুন, নোটসে ভর্তি হন, মানে কোথাও ইনস্টিটিউটে ভর্তি হন, যা খুশি করুন। বাট পিওয়াইকিউ জিনিসটা কোথাও কখনো কেউ পড়িয়ে দেয় না, একদম নিজেকে দেখতে হয়। সেটা দেখলে তবে আমার কিন্তু প্রিপারেশনটা অনেক ইজি হবে, যেটা আমরা শুরুতে করিনি। এখন করতে করতে বুঝতে পারছি যে হ্যাঁ, যদি শুরুতে পিওয়াইকিউ করতাম তখন হয়তো WBCS গ্রুপ ডি না পেয়ে গ্রুপ সিও পেতে পারতাম। গ্রুপ এ, মানে আমি সে বছর গ্রুপে ইন্টারভিউ দিই, তো গ্রুপে ইন্টারভিউটা কোনো কারণে না, আমারই দোষ ছিল, না হয়ে গিয়ে গ্রুপ ডিটা হয়। এবার পছন্দের চাকরি না হওয়াতে আমি জয়েন করিনি, দ্যাটস অল। এবার এটা হয়তো ভালো হতে পারতো, এইটুকু। মানে সাফল্যের কাহিনী অনেকে বলে, আমি মানে ফেলিওরের গল্পটা বললাম। একদমই, মানে ইন্টারভিউ দিয়ে গ্রুপ ডি চাকরি পাওয়াটা ইজ আ কাইন্ড অফ আ ফেলিওর। মানে পেয়েছি, লোকে বলছে হ্যাঁ পেয়ে গেছে, কিন্তু আমি খুশি নই, আরো বেটার হতেই পারতো, সেটা আমি আর একটু এফোর্ট দিতে পারতাম। তো সেই এফোর্টটা কিন্তু পিওয়াইকিউ থেকে অনেকটা আসে, এবং সেটা মিসলেনিয়াসে এত ডাইভার্স পেপার প্রিলিমসে দেখতেই হবে, একদম মেন্সে তো বটে। স্যার যেগুলো বললেন, মানে আমি 2-3টে পয়েন্ট এখান থেকে আমি যদি সামারাইজ করি, 1 নাম্বার হচ্ছে পিওয়াইকিউ। যে কোনো পরীক্ষার প্রস্তুতি নেবে তোমাকে পিওয়াইকিউ দেখতেই হবে। তার কারণ আমি যদি ম্যাথের ব্যাপারটা বলি, আমার যেহেতু ম্যাথ সাবজেক্টটা, যে তোমাকে বলে দেবে অ্যারিথমেটিক বলে লেখা থাকবে, বা তার মধ্যে কতগুলো টপিক বলা থাকবে, সেটা তোমার দেখবে ব্যাংকেও লেখা থাকে, সেটা তোমার রেলের পরীক্ষার সময় লেখা থাকে, সেটা WBCS ও লেখা থাকবে, মিসলেনিয়াস, ফ্ল্যাগশিপ সব জায়গায় লেখা থাকবে। কিন্তু তুমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখলে বুঝতে পারবে যে কোন টাইপের চ্যাপ্টারগুলো থেকে বেশি প্রশ্ন আসে, কি টাইপের প্রশ্ন আসে। যেমন ব্যাংক তুমি করতে যাবে, এগুলো লেখা থাকবে, কিন্তু আসবে বেশি দেখবে ডিআই থেকে। আবার তুমি যখন রেলে করবে তখন দেখবে যে অন্য টাইপের প্রশ্ন আসছে। এসএসসি যখন করবে তখন দেখবে অ্যাডভান্স ম্যাথ থেকে বেশি আসছে। এখানে আপনার একটা পয়েন্ট আমি অ্যাড করব, যে 2017 থেকে 19 এই পিরিয়ডে WBCS এর প্রশ্ন দেখলে দেখা যাচ্ছে যে মিক্সচার এন্ড অ্যালিগেশন একটা অন্য চ্যাপ্টার, প্রফিট এন্ড লস একটা অন্য চ্যাপ্টার। কিন্তু 2020 থেকে 23 তার প্রিলি এবং মেনের কোশ্চেন দেখুন, দেখবেন যে মিক্সচার এন্ড অ্যালিগেশনের মধ্যে প্রফিট এন্ড লসকে ঢুকিয়ে দিয়ে অঙ্কের সাইজটা বাড়িয়ে দিচ্ছে, একদম লেন্দি কোশ্চেন করে দিচ্ছে। বা আগে পার্টনারশিপ থেকে একটা লোক 3 মাস 6 মাসে জয়েন করতো, এখন দেখা যাচ্ছে নতুন লোকটাকে এলে আগে দুজনকে তার শেয়ার ছেড়ে দিতে হচ্ছে। এই যে স্যাক্রিফাইস রেশিওটা বাড়ছে, একদম। তো এই জায়গাটা পিওয়াইকিউ না দেখলে কিন্তু পারে না, একদম। মানে আর মানে এই ব্যাপারগুলো যেরকম আগে WBCS এ
এই ক্ষেত্রে আমার মনে পড়ে গেল, আগে WBCS এ অ্যাডভান্স ম্যাথ আসতো, হয়তো একটা প্রশ্ন আসতো মেইনসে 100 নম্বরের মধ্যে, দুটো প্রশ্ন আসতো। এখন 30 থেকে 40টা করে প্রশ্ন আসছে। লেখা তোমার সিলেবাস একই থাকবে, কিন্তু তোমাকে বুঝতে হবে প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস করে যে কোন পার্টটা তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট, এই পরীক্ষার রেসপেক্টে বেশি ইম্পর্টেন্ট। তো এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে। 2 নম্বর ব্যাপার যেটা স্যার বললেন যে প্রিপারেশনের সময় যে সাবজেক্টগুলোকে তোমার অ্যানালিসিস করার জন্য তুমি কোথাও পড়ো কি না পড়ো, তুমি সেলফ স্টাডি করতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি যদি বুঝতে পারো প্রিভিয়াস ইয়ার দেখে কিভাবে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে, কতটা পড়তে হবে, সেলফ স্টাডি করো। ইভেন আমিও বলবো যে আগে সেলফ স্টাডি করো, যে কোনো জায়গায় ভর্তি হওয়ার আগে আগে নিজেকে নিজে তৈরি করো, একটা জায়গায় নিয়ে যাও, তাহলে দেখবে যে জিনিসটা আরো ইজি হবে। তুমি কোথাও ভর্তি হলেও দেখবে তুমি গ্র্যাব করতে পারছো অনেকটা সহজে। তো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, মানে ম্যাথের ব্যাপারটা তো আমরা অ্যাডভান্স ম্যাথ কতটা করা দরকার, মানে খুব ইম্পর্টেন্ট জন্য স্যার যদি বলি 25টা প্রশ্নের মধ্যে হার্ডলি 2 বা 3টে পাওয়া গেছে। এবার পিএসসি কোন বছর কি দেবে আমরা জানি একদম। এবার আমার মনে হয় যে মানে চাকরিটা তো শুধু সায়েন্সের ছেলেমেয়েদের জন্য নয়, কমার্স আছে, আর্টস আছে, সবাই পাস গ্রাজুয়েটও আছে। তো তারা যদি চায় তাহলে কিন্তু তারা চাইলে আমি 5 নম্বর ছেড়ে দিয়ে 20 প্রিপারেশন করতে পারি। মানে স্যার যেটা বলছেন অ্যারিথমেটিকের পার্টটাকে তারা খুব ভালো করে নাও, তারপরে যদি তোমাদের টাইম সাজেস্ট করে করলে। কারণ সেটাই বলবো যে অ্যারিথমেটিকে কেন জোর দিতে হয়, কারণ পরীক্ষাটা শুধু প্রি নয়, মেইনসও আছে। মেন পরীক্ষা দেখতে গেলে 2019 সালে যদি মেন পরীক্ষার কোশ্চেন দেখি, আসলে দেখি পুরোটাই কিন্তু আমার অ্যারিথমেটিক এসেছিল এবং তাকে ডেসক্রিপটিভে লিখতে হয়েছে। তো ডেসক্রিপটিভ অ্যারিথমেটিকটার জন্য অ্যারিথমেটিকটাই দেখা দরকার। প্রিপারেশন একটা এমন ফেজে নেব, এমন ভাবে নেব যাতে আমাকে মেনের জন্য আলাদা করে খাটতে হবে না, আমি সেইভাবে প্রিপেয়ার করব। স্যার যখন মেইনসের ব্যাপারটা তুললেনি, তখন মেইনসের ব্যাপারে একটা প্রশ্ন করব। আমাদের তো 100 নম্বরের একটা পেপার থাকছে, 100 নম্বরের জিকে জিএস এবং 50 নম্বরের ম্যাথ, আর দুটো পেপার 150-150তে, বাংলা একটা 150 এবং ইংলিশের একটা 150 পেপার থাকছে। তো এক্ষেত্রে বাংলা ইংলিশটা আসার আগে আমি বলবো যে জিকে জিএস এর যে 100 নাম্বার থাকছে ডেসক্রিপটিভে, কি ধরনের প্রশ্ন আসে? একদম, এটা খুব ভাইটাল জায়গা স্যার। ব্যাপারটা যে ম্যাথে 50তে 40 থেকে 45 একটু প্রসেস ফলো করলে, স্টেপ ফলো করলে সবাই পাবে। ওকে, সবাই পাবে, আই মিন টু সবাই পাবে। বাট জিকে জিএস এর ক্ষেত্রে ব্যাপারটা এতটাই টাফ হয়ে যায়, মানে এমনও দেখা যায় আমি নিজে যে বছর চাকরি পাই সে বছর 100তে স্যার 25 পেয়েছিলাম। আচ্ছা, মানে ওই জিকে জিএস এর পার্টে একদম। এবং অঙ্কে 49 ছিল, বাংলাতে ছিল স্যার মোটামুটি 105 মতো, আচ্ছা, আর ইংরেজিতে ছিল হচ্ছে ওই 117 মতো। ওকে, তো এবার ওই বাংলা ইংরেজির জন্য আর অঙ্কের জন্য বেরিয়ে যাই। কিন্তু জিকে জিএস পার্টে কি হচ্ছে, আমাকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বেসড পড়াশোনা করতে হবে। কারণ স্যার কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে কিন্তু ডেসক্রিপটিভ প্রশ্ন দুটো বাধ্যতামূলক লিখতে দেয়, মানে এমন ভাবে আপনাকে ফাঁদে ফেলবে। প্রথম 4টে প্রশ্ন দেয়, পরে 1 নম্বর প্রশ্নটা লিখতেই হবে, বাকি 3টের মধ্যে যে কোনো একটা লেখো, আপনি স্কিপ করতেই পারবেন। মানে একটা এমন প্রশ্ন দেবে যেটাকে আমাকে মাস্ট অ্যাটেম্প্ট করতেই হচ্ছে। মানে প্রথম যে 4টে প্রশ্ন আছে 20x2 40 নাম্বার, 1 নম্বর প্রশ্ন তোমাকে লিখতেই হবে, বাকি 3টের মধ্যে যে কোনো একটা লেখো। এবার প্রথম প্রশ্ন না জানলেও আমার 20 নাম্বার 0 হয়ে গেল। একদম, মানে ব্যাপারটা হচ্ছে যে তোমাকে বলছে, তোমাকে অপশন দিচ্ছে, কিন্তু একটা জায়গায় রেস্ট্রিক্ট করে দিচ্ছে। একটা প্রশ্ন এমনও থাকছে বলা ভালো 1 নাম্বার মাস্ট, বাকি 3টের মধ্যে একটা লেখো, মানে অনেকটা এরকম ব্যাপার। তো এবার সেই ক্ষেত্রে ওইটা কারেন্ট অ্যাফেয়ার্স বেসড বেশি আসে, পিওরলি কারেন্ট অ্যাফেয়ার্স। যেমন আমাদের যদি এখন বলি যে ইউক্রেনের সঙ্গে অবশ্যই যুদ্ধ, বাংলাদেশের ইনস্টেবিলিটির ব্যাপার, পাকিস্তানের ব্যাপার, আমাদের সম্প্রতি চালু হলো ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে এই যে বিষয়গুলো আছে, বা ধরুন এনভায়রনমেন্টাল ইস্যুস গুলো যে আমাদের চারপাশে হচ্ছে। সম্প্রতি আমার লস অ্যাঞ্জেলিসে যে ভয়াবহ মানে আগুন দেখলাম, এইগুলো কিন্তু এই টাইপের প্রবলেম থেকে কিন্তু প্রশ্ন ঢুকবে। আচ্ছা, তারপরে আমাদের বর্তমানে ধরুন জিজ্ঞেস করতে পারে যে অর্থনৈতিক অবস্থা নিয়ে তোমাদের কি মতামত, কি অবস্থা। একটা থাকে কারেন্ট অ্যাফেয়ার্স বেসড, একটা থাকে ওপিনিয়ন বেসড। ওকে, ওপিনিয়ন মানে আমাদের নিজস্ব মতামত দিতে হবে। এবং স্যার এখানে কিন্তু কোথাও দেখা যাচ্ছে প্রশ্নের মধ্যে বাধ্যতামূলক যে একটা 5টা আপনাকে দিয়ে দেবে শর্ট ফর্ম অ্যাব্রিভিয়েশন দেবে, রাইট, একদমই। এবার তাতে আবার অপশনও দেয় না, 5টা মানে 5টা, এবং তার কোনো, তুমি যেমন এমসিকিউ তে অপশন পাচ্ছ যে এর মধ্যে চুজ করো, সেরকম না, তোমাকে জানলে পাচ্ছ না, জানলে পাচ্ছ না, মানে ফুল নলেজ আছে, ভূগোল রয়েছে, পলিটি আছে, সেগুলো আবার 2, 2.5, 3 করে প্রশ্ন থাকে। মানে মোদ্দা কথা, রিগোরাস প্রিপারেশন না থাকলে জিএস পেপারটার একটু প্রবলেম হতে পারে। এবার দেখুন 125 মানের খুব খারাপ পেয়েছিলাম,
গোদা বাংলা খারাপ পেয়েছিলাম, কিন্তু আমি যখন পরবর্তীকালে আমি যখন প্রিপারেশন দেখছি লোকজনে, তারা কিন্তু মানে ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যথেষ্ট খেটেছে, মানে যারা খেটেছে তারা পেয়েছে। 19 ব্যাচের এমন লোককেও চিনি যে ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব ভালো লেখে। ওকে, সে হয়তো বাংলাতে খারাপ বা বাংলাতে একটু কম পেয়েছে, তার নাম্বারটা হয়তো সে এখানে তুলে নিয়েছে 45 পেয়েছিল। ভয়ানক নাম্বার ওঠে না, মানে 100 থেকে কেউ 80-90 পাবে না, কাট অফ সেরকম ভাবেই কাট অফ 60% ধরুন। হ্যাঁ, মানে 60% মানে তুমি ধরে নাও 450 তে 60% এর মতো 260-70 একটা ডিসেন্ট মার্ক ইন্টারভিউ কল পাওয়ার জন্য। একদম, তো সেই ব্যাপারটা সেভাবে তৈরি হও, মানে তোমাকে স্কলার হওয়ার দরকার নেই, কিন্তু নিজেকে সেভাবে তৈরি করো। যে বারবার বলছিলাম না যে পিওয়াইকিউ, এটা মেনেও আছে, তাহলে মেনে পিওয়াইকিউ দেখে আমি একটা আইডিয়া করলাম যে আমার ওই জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে। এবার কারেন্ট অ্যাফেয়ার্সটা 2012 সালের কারেন্ট অ্যাফেয়ার্সটাকে টপিকটা রাখলাম, সেই জিনিসটা তো বর্তমানেও ঘটছে, তো ওটা আমি দেখলাম। মানে তখন এসেছিল ধরো শ্রীলঙ্কার ইনস্টেবিলিটি নিয়ে, এখন আসতে পারে বাংলাদেশের নিয়ে, তো এইরকম তোমাকে সেই জায়গাগুলোকে নিজেদের মতো একটু মডিফাই করে নিতে হবে যে এখন কি অবস্থা চলছে। তো আরেকটা ব্যাপার যেটা আমার মানে মনে হলো আলোচনা করে, যে বাংলা ইংলিশ ডেসক্রিপটিভ পেপার ক্লার্কশিপেও থাকে, WBCS থাকে, অনেক পরীক্ষাতেই থাকে, কিন্তু এই 100 নাম্বার এবং ম্যাথের 50 নাম্বার, এই 150 নাম্বারের পেপারটা পার্টিকুলারলি অন্য খুব একটা পরীক্ষাতে দেখা যায় না এই ফরম্যাটে পরীক্ষা। তো এইটা কিন্তু তোমাদেরকে ভালো স্টুডেন্ট এবং অ্যাভারেজ স্টুডেন্ট এবং বিলো অ্যাভারেজ স্টুডেন্টের মধ্যে একটা পার্থক্য তৈরি করার জায়গা, মানে তুমি এখানে তোমার ছাপ ফেলে যেতে পারবে এবং সেখান থেকে তুমি বাকিদের থেকে অনেকটা এগিয়ে যেতে পারবে, একটা স্কোপ থাকবে। একটা পয়েন্ট অ্যাড করবো এখানে, বাংলা ইংলিশের এখানের যে সিলেবাস তার সাথে ক্লার্কশিপ বা WBCS এর পার্থক্য হচ্ছে গ্রামার পার্টটা, রাইট। 150 নম্বরের মধ্যে আপনার বোধহয় 30 বা 35 এটা এরকম নম্বরের গ্রামার থাকছে, এবং সেটা যদি কেউ ফুল স্কোর করতে পারে তার নাম্বারটা কিন্তু বিশাল লেভেল। এই জায়গাটাতে আমি আসতে চাইছিলাম যে এইটা কি করা উচিত, গ্রামার পার্টটাও অনেক জায়গা থাকে না, ম্যাক্সিমাম জায়গা। ব্যাক টু ওল্ড স্কুল, মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে আমরা যখন গ্রামার পড়তাম, সেই যে গ্রামার বইগুলোকে পারলে ফিরিয়ে আনা দরকার, না পারলে অ্যাটলিস্ট যে কোনো একটা বাজার চলতি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বাংলা সহায়িকা বই যদি কিনে সেখান থেকে গ্রামারটা পড়ে নেওয়া যায়, সেখানে সমাজ থাকে, সন্ধি থাকছে, এক কথায় প্রকাশ থাকছে ইত্যাদি। আমাকে আগে দেখে নিতে হবে যে কি কি সিলেবাসে আছে, তোমার মানে সব পড়ার দরকার নেই, যেগুলো দরকার আর কি, মানে এরকম নয় যে আমাকে ধ্বনি করতে দেবে, অলংকার করতে দেবে, একদম একদম দরকার নেই সেগুলো। তো আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রামারে ব্যাক করি, 35টা নম্বর আমার হাতে আছে, ওই 35টা আমি কিন্তু পেয়েছিলাম, মানে আমার যতদূর মনে হয় যে আমি 35 পাওয়া গেছে, 30 পেয়েছিলাম, আদারওয়াইজ নাম্বার ওঠে না একদম, মানে ওইটা একদম ছাক্কা নাম্বার, কারণ ট্রান্সলেশন, রিপোর্ট, প্রেসি এগুলোতে কম বেশি কেউ 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 মানে একটু ভালো লিখবে, কেউ একটু খারাপ লিখবে, মানে এখানে ফুল নাম্বার পাওয়ার স্কোপটা প্রায় নেই না। তো সেখানে ফুল নাম্বার পাওয়ার স্কোপ শুধু গ্রামার পার্টটায়, একদম ছাক্কা নাম্বার হলে পুরো নাম্বার পাবে, আর না হলে তোমার ওখানে একদম পুরো কেটে গেল। ঠিক ওই জায়গাটায় কোনো রকম আমি রিপোর্টটা একটু খারাপ লিখলেও অত কম পেতে পারি, এখানে 0 দিয়ে দেবে, এখানে 0 হয়ে যাবে। কিন্তু মানে এই 30 তোমরা যারা ভাবছো বাকিটা মেকআপ করবে, তাহলে একটা জিনিস মাথায় রাখো, তুমি যতই ভালো লেখো তুমি ফুল নাম্বার তো বাকি পার্টে পাচ্ছ না, তো সেখানে নাম্বার কমলো, এখানে 30-35 কমে গেল, তো অনেকটা কমে যাবে। তার থেকে বেটার গ্রামারটা তৈরি করো, সঙ্গে এই লেখা প্র্যাকটিস করো। লেখাতে তোমাকে একদম বাংলায় রবীন্দ্রনাথ, ইংলিশে শেক্সপিয়ার হতে হবে এরকম কেউ মাথার দিব্যে দেয়নি, নিজের মতো করে লেখো, নিজের মতো করে একটা স্ট্যান্ডার্ড লেখা লেখো। দেখো যতই ভালো লেখো তুমি ওখানে অতিরিক্ত সময় দিয়ে দিলে বাকি জায়গাগুলোতে আবার সময় কমে যাবে, তো সেইভাবে ব্যালেন্স করে করতে হবে। এবং আমার মনে হয় এই ক্ষেত্রে তুমি আগে বুঝে নাও যে তোমার কোনটা স্ট্রং জোন। ম্যাথ তোমার স্ট্রং জোন হলে ম্যাথে একটু কম সময় দিয়ে ডেসক্রিপটিভ লেখার পেছনে বেশি সময় দাও। ইংলিশে তুমি যদি অনার্স করে আসো, মাস্টার্স করে আসো, ধরে নেওয়া যায় যে ইংলিশে তোমার গ্রামার এবং ডেসক্রিপটিভে একটা নলেজ আছে এবং লেখালেখির মধ্যে আছো, সেক্ষেত্রে ওইটাতে একটু কম সময় দিয়ে বাকিটাতে বেশি সময় দাও। তোমাকে কি বুঝতে হবে যে তোমার জন্য কোন রুটিনটা পারফেক্ট হবে, তুমি কি ফলো করে পড়াশোনা করবে। কেউ তোমার জন্য আলাদা করে কোনো রুটিন বানিয়ে দিতে পারবে না। তুমি কোন টাইমে ফাঁকা আছো সেটা তুমি ঠিক করবে, তোমার কোন সাবজেক্ট উইক তুমি ঠিক করবে, তোমার কোন সাবজেক্ট স্ট্রং তুমি ঠিক করবে। এই জন্য নিজের রুটিন নিজে বানিয়ে পড়াশোনা করো, এবং প্রিপারেশন নেওয়ার জন্য তোমাকে একবারে প্রিলিমস এবং মেইনস দুটোকে মাথায় রেখেই আমার মনে হয় এগোনো উচিত। কারণ
কবে প্রিলিমসের রেজাল্ট বেরোবে, তারপরে যদি 2 মাসের মধ্যে ডেসক্রিপটিভের মানে মেইনসের এক্সাম দিয়ে দেয়, ওই 2 মাসে তুমি প্রিপারেশন নিতে পারবে না কোনোভাবে? এতগুলো ডেসক্রিপটিভ সম্ভব না, তাই না স্যার? মানে এখানে ম্যাথ করতে হচ্ছে ডেসক্রিপটিভ ফরম্যাটে, জিকে জিএস করতে হচ্ছে। যদি কেউ একটু একসঙ্গে প্রিপারেশন নিয়ে নেয় ইন্টিগ্রেটেড ওয়েতে, তাহলে তার কি হয়, মানে মেইনসের যে পার্টটা প্রিলিমসে লাগে না সেই পার্টটা মেইনের পর প্রিপেয়ার করলে চলে যায়, বাকি রিভিশন যেটুকু কমন আছে স্যার যেটা বলছে, যেটুকু কমন আছে সেটুকু তোমরা করে নিলে, আর যেটা পরে করলে হবে মানে টাইম তোমার থাকবে সেইটুকু পার্টে তুমি পরে করলে, মানে যেমন একদম বাংলা লেখার পার্টটা বা ইংলিশ লেখার পার্টটা, কারণ জিকে জিএস এর পার্টটা তো আমাকে এখানেও পড়তে হচ্ছে, ইভেন কারেন্ট অ্যাফেয়ার্সও পড়তে হচ্ছে, পড়তে হচ্ছে, ইভেন্টগুলো একটু ডিটেলসে পড়ে নিলাম যাতে আমাদের মাথায় একটু থাকে জিনিসটা, পরে আবার রিভাইজ করে নিলাম। তো এইভাবে আর ম্যাথও আমাদের করতেই হচ্ছে। তো আমরা ফরম্যাটটা যদি বুঝে যাই, লেখাটা শুধু প্র্যাকটিস করার ব্যাপার, কারণ সব ক্ষেত্রে এটা কিন্তু মাথায় রাখার বিষয় যে এমন অনেক অঙ্ক আছে যেটা আমরা চোখে দেখে এমসিকিউ ফরম্যাটে থাকলে করে ফেলতে পারি, ওখানে কিন্তু সেখানে একটু পদ্ধতিটা বলতে হবে, অ্যাটলিস্ট তোমাকে বোঝাতে হবে তুমি কি করে বুঝলে। তুমি শর্টকাটটাও যদি করো তাহলে তোমাকে বলে দিতে হবে যে শর্টকাটটা কেন তুমি এটা ফলো, মানে ক্যালকুলেশনটা দেখিয়ে আসতেই হবে তোমাকে, মানে তোমাকে বুঝিয়ে আসতে হবে যে এটাকে কেন আমি এই অ্যানসারে উপনীত হলাম। থাকে স্যার একটা অঙ্কে বা ধরুন 5 নম্বরই থাকলো, তো 5-এর মধ্যে কিন্তু একদম ওল্ড স্কুল মাধ্যমিকের নিয়ম যে আপনি উত্তর ঠিক করে 2 পাবেন একদম, কিন্তু তারপর পদ্ধতি বাকি পদ্ধতি 3 পাবেন একদম। মানে যত ক্ল্যারিটি সহ তুমি লিখবে, বোঝাতে পারবে, তুমি একটা প্রশ্ন লিখে সেটা অঙ্কটা করার পরে তোমার কোনো বন্ধুকে দাও, তাকে জিজ্ঞেস করে সে কি পদ্ধতিটা বুঝতে পারছে, যদি সে পড়ে পুরো বুঝতে পারে তাহলে বুঝতে পারবে হ্যাঁ ঠিক আছে চলো। সোজা উত্তর বলবো যে যদি কারোর বন্ধু না থাকে, কেউ হয়তো একা থাকছে, সেক্ষেত্রে বলবো প্রত্যেকটা অঙ্ক বই, আমাদের বাজার চলতি যে কোনো ভাষা অঙ্ক বই আছে তার উদাহরণগুলো ডেসক্রিপটিভ ভাবেই করা থাকে, শর্টকাট মেথডের বইগুলো বাদে বললাম, সেটাই ফলো করুক চোখ বুঝে। অন্তত আমি নিচে আরএস আগরওয়ালের উদাহরণগুলো দেখে গেছিলাম, এবং তাতে কি হচ্ছে মানে পরপর স্টেপটা করা আছে, ভাষায় লেখা আছে যে এটার পর এটা হলো, এটার পর এটা হলো, তো ওইটুকু ডেলিভার করতে পারলে তো অ্যাটলিস্ট আমি 85% বা 90% করতে পারি। আমি যদি পদ্ধতি বুঝতে পারি তাহলে লিখতে সমস্যাটা কোথায়? 5-এ আমাকে 4 দেবে, আমি তো লিখতে পারছি, অসুবিধা কি আছে? তো এই হচ্ছে ব্যাপার। আমার মনে হয় যে আমরা মোটামুটি প্রিপারেশনের ব্যাপারটা বুঝে গেলাম যে কিভাবে করতে হবে এবং আমরা কেন এই চাকরিটা করব, সেই ব্যাপারটা আমরা একটা আইডিয়া হয়ে গেল। তো আমার মনে হয় স্যারের যদি কিছু বক্তব্য থাকে মিসলেনিয়াস সিএস স্যারের বক্তব্য শুনে আমি তারপরে কনক্লুড করার চেষ্টা করব। এখানে বক্তব্য সেরকম কিছু নেই, মানে শুধু একটা ব্যাপার বুঝতে হবে যে আমার চাকরিটা চাই না একদম, সেটা যে কোনো চাকরি, মিসলেনিয়াস হতে পারে, ডাব্লিউবিসিএস হতে পারে, ক্লার্কশিপ হতে পারে, রেল সিজিএল মানে যা খুশি। তো এবার অন্তত পক্ষে মানে দিনে কেউ 8 ঘন্টা পড়তে পারে, 4 ঘন্টা পড়তে পারে। এবার যে ব্যাপারটা আমার নিজের ফাঁকিবাজি হয় প্রচন্ড আর কি, মানে পড়তে গিয়ে একটু ফোন টোন ঘাটলাম, ঘাটতে দেখলাম 2 ঘন্টা চলেই গেল ফোনের পেছনে, ওটা একদম প্রিপারেশন ফেজে যতটা কম করা যায়। একদম, মানে তোমার ডেডিকেশন তোমার সাকসেস ডিটারমাইন করবে, এটা শেষ কথা। এবার দেখো মানে পুরো ওভারনাইট আমরা আমাদের অভ্যাসগুলোকে চেঞ্জ করতে পারি না, এটা সম্ভব নয়। আরেকটা ব্যাপার যে তুমি 8 ঘন্টা বসে আছো বইয়ের সামনে মানেই তুমি 8 ঘন্টা বই পড়ছো না, এটা তোমাকে মেনে নিতে হবে। এটা খুব হার্শ রিয়েলিটি, একটা খুব শুনতে অপ্রিয় লাগবে কিন্তু এটাই ফ্যাক্ট। 8 ঘন্টার মধ্যে তুমি দিক করো যে তুমি কতক্ষণ পড়ছো। তুমি যদি 4 ঘন্টা পড়ো, 5 ঘন্টা পড়ো, সলিড পড়ো একদম, মানে ওই 5 ঘন্টায় কেউ প্রশ্ন তুলতে পারবে না। তুমি রাত্রিবেলা শোয়ার আগে যখন নিজেকে প্রশ্ন করবে কতক্ষণ সলিড পড়েছে, তুমি ততক্ষণের উত্তরটা দিতে পারো যে হ্যাঁ আমি 5 ঘন্টা সলিড পড়েছি, এই 5 ঘন্টা আমার সঙ্গে আছে। বাকি 3 ঘন্টা তুমি অন্য জায়গায় দাও না। আজকে আমাদের দিনে 24 ঘন্টা সময় আছে, 8 ঘন্টা ঘুমের পেছনে চলে গেল, 8 ঘন্টা ঘুমের পেছনেই আমি পুরো বাদ দিয়ে দিলাম, 1/3 টাইম চলে গেল। 8 ঘন্টা তুমি অন্য কোনো কাজকর্ম করো, তুমি যদি পড়াশোনা বাদেও অন্য কিছু করতে চাও। অনেকের বাড়িতে প্রচুর দায়িত্ব থাকে এবং সেগুলোকে সামলে, মানে আমি বলবো যে মানে সোশ্যালিটি থেকে একটু সরে থাকা ভালো, কিন্তু মানে হচ্ছে মানে অ্যান্টি সোশ্যাল না হয়ে গেলে ভালো। একদম না, ইভেন আনসোশ্যাল হোক, কিন্তু অ্যান্টি সোশ্যাল হয়ে গেলে কি হবে না, এক সময় না ফ্রাস্ট্রেশন চলে আসবে, তখন কথা বলার লোক থাকবে না, কেউ কথা বলতেও চাইবে না। তো তার জন্য বলবো যে যেটুকু পড়ুক সেটা 2 ঘন্টা, কারণ
অনেকে ওয়ার্কিং আছে একদম, মানে কলেজে পড়ছে, অনেকে হাউসওয়াইফ আছে, অনেকে বাচ্চা সামলে পড়তে হয় একদম। তো সেক্ষেত্রে তার যার যতটুকু সময় 2 ঘন্টা 1 ঘন্টা 8 ঘন্টা 3 ঘন্টা ততটুকু বেস্ট পড়ুক একদম, মানে সলিড পড়ো, মানে ওই টাইমটুকু তোমার থেকে আর কেউ, কারণ 2026 সালের আগে 2025 সাল পরীক্ষা হবেই, যে কোনো দিন হবে, ডেট মানে 1 সপ্তাহ পিছতে পারে, 1 মাস এগোতে পারে, কিন্তু চান্স যখন সরকার দিয়েছে আমাকে ফুল ইউটিলাইজ করতে হবে। 8টা 10টা চাকরি আছে 2 সরকার মিলিয়ে, একটা যে কোনো কিছু লাগাতে হবে, কারণ প্রিপারেশন সবার সেম 19-20। হ্যাঁ, তো সেক্ষেত্রে একটা চাকরি লেগে তারপর আমি বেটারমেন্ট করলাম, সেটা আমার ইচ্ছে, আমার চয়েস। মানে আমি যে জিনিসটা বারবার বলি যে আজকে তুমি এইরকম তৈরি আছো, তো তুমি শুধু চাকরি হচ্ছে পরীক্ষা হচ্ছে না এই দোহাই দিয়ে থেমে নেই তো। আজকে যদি তোমাকে বলে যে ফেব্রুয়ারির 1 তারিখে পরীক্ষা হবে, তুমি বসে পরীক্ষা দিতে পারবে তো, দিয়ে পাশ করতে পারবে তো? এই কনফিডেন্সটা তোমার মধ্যে তৈরি হয়েছে, সেইভাবে তৈরি থাকো, যাতে কোনোদিন যদি বলে 1 সপ্তাহের মধ্যে পরীক্ষা, তুমি সেইভাবে তৈরি থাকো 1 সপ্তাহের মধ্যে গিয়ে পরীক্ষা দিয়ে আসবে এবং সেটা কোয়ালিফাই করবে। ঠিক, সরকারের দোহাই দিয়ে পরীক্ষা হচ্ছে না, এই দোহাই দিয়ে নিজেকে তুমি স্যাটিসফাই করতে পারবে না। লোককে বলতে পারবে যে সরকারের পরীক্ষা নেয়নি, আমার তার জন্য ডিলে হয়েছে। নিজেকে নিজে উত্তরটা দিতে পারবে তো যে হ্যাঁ আমি সত্যি প্রিপেয়ার্ড রয়েছি, সরকার পরীক্ষা নিচ্ছে না বলে আমি পাশ করতে পারছি না। এবং আরো একটা জিনিস আমি বারবার বলবো যে হয়তো অনেকেই আমি দেখি যে অনেকেই কমেন্ট করে অনেক বয়স হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে প্রিপারেশন নিচ্ছি, পরীক্ষা লাগছে না। দেখো, একবারে সব জিনিস হয় না, কিন্তু একদিন ঠিক হবেই। একদিনে হচ্ছে না অসুবিধা নেই, কিন্তু একদিন যেন ঠিক হয়, সেই লক্ষ্যটা নিয়ে আমাদের মনে হয় তোমাদের এগোনো উচিত। তো অল দ্য বেস্ট সবাইকে। এই জায়গাটা স্যার আমি একটা লাইন বলে কনক্লুড করবো যে এখানে না অমিতাভ বচ্চনের একটা সিনেমা ছিল কালিয়া বলে, ওকে, তাতে অমিতাভ বচ্চন জেলে খাবার নিতে গিয়ে মারপিট করছেন এবং বলছেন হাম জাহাঁ সে খড়ে হতে লাইন উনসে শুরু হতে। একদম, তো এবার হতে পারে আমি একটা প্রমোশন কম পেলাম, পেলাম একদম, মানে লক্ষ্যটা তো তোমার একদম পুরো না পাওয়ার থেকে অনেকটা বেটার। আমাদের ক্লার্কশিপ ব্যাচে একজন দাদা আছেন, তিনি 39 এজে পরীক্ষা দিয়েছিলেন, জয়েন করলেন 42 এজে, তা আর কোথাও যাওয়ার নেই কিন্তু তিনি চাকরিটা পেলেন। ঠিক, তো এই যে তুমি 39-এ গিয়েও তিনি চাকরিটা পাচ্ছেন, এই যে টেনাসিটিটা 39 পর্যন্ত ধরে রেখেছেন, এটাই বিশাল পাওয়া। একদম, মানে তোমরা যে এখনো লড়াই না থামিয়ে যারা বহুদিন পরীক্ষা দিচ্ছ, এখনো লড়াইয়ে টিকে আছো, এর জন্য নিজেরা নিজেদের জন্য একটা ক্ল্যাপ করো এবং আবার লেগে পড়ো। ঠিক হবে, একদিনে হবে না, একদিন ঠিক হবে, এবং নিজেদের লক্ষ্যে লেগে থাকো। তো আজকে এই পর্যন্তই থাকছে। তো স্যারকে অনেক অনেক থ্যাঙ্কস জানাবো এবং তোমাদের জন্য অল দ্য বেস্ট। চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।